বাঙালির ভাষা ও সংস্কৃতি পাঠ্য বইয়ের ধারাবাহিক আলোচনার আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে হাজির হলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 15 থেকে 19 পাতার মাঝামাঝি অর্থাৎ তুর্কি আক্রমণ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে। এই ক্লাসটি যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ, যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করি। বাঙালির ভাষা ও সংস্কৃতি এই পাঠ্য বইয়ের আজকে তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমরা এই ক্লাসে আলোচনা করব মধ্যযুগের বাংলার যে সমাজ ও সাহিত্য রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত। দেখো, আমরা যদি পাঠ্য বইয়ের পরের অংশে আমরা যদি চলে যাই তাহলে কি পাবো? দেখো, তৃতীয় অধ্যায়ে প্রথমেই আমরা দেখব যে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। আর বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ বলতে খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালটাকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো? অন্ধকার যুগ ত্রয়োদশ থেকে চতুর্দশ, আর মধ্যযুগ পঞ্চদশ থেকে অষ্টাদশ। এই যে পঞ্চদশ থেকে অষ্টাদশ পর্যন্ত মধ্যযুগ বলছি, এই মধ্যযুগের যে সাহিত্যিক কাব্যধারা তাকে তিনটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রাক চৈতন্য পর্ব বা চৈতন্যের আবির্ভাবের পূর্ববর্তী, যেটা চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দী। আর দুই হচ্ছে চৈতন্য পর্ব, সেটা ষোড়শ শতাব্দী পর্যন্ত সময়কালকে বোঝানো হয়। আর তিন হচ্ছে চৈতন্য উত্তর পর্ব, যেটা সপ্তদশ অষ্টাদশ শতাব্দী। এরপরে যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, দেখো এই যে এই অংশে তোমরা কোন সময় কি কি রচিত হয়েছিল সেটা একটু পেয়ে যাবে। যেমন প্রাক চৈতন্য যুগে যদি বলি তাহলে আমরা বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাবো, কৃত্তিবাসী রামায়ণের কথা পাবো, মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয়, বিদ্যাপতি চণ্ডীদাসের যে পদাবলী সেগুলো, তিনটে মনসা মঙ্গল কাব্য, সব কিন্তু প্রাক চৈতন্য যুগে রচিত। আর উত্তর চৈতন্য যদি বলি তাহলে উত্তর চৈতন্য যুগের কোনগুলো আছে? বৈষ্ণব পদাবলী ধারা আছে, কাশিদাসী মহাভারত আছে, চৈতন্য জীবনী সাহিত্য আছে, মনসা মঙ্গল কাব্য আছে, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, এগুলো আছে। আর এরপরে দেখো, ভারতচন্দ্রের মৃত্যু থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল তাকে আমরা যুগ সন্ধিক্ষণের বলছি। তাহলে যুগ সন্ধিক্ষণ কোন সময়টাকে বলবো? ভারতচন্দ্রের মৃত্যু থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। এরপরের দেখো, একটু নিচের দিকে গেলে কি দেখতে পাবো না, বাংলা ভাষার জন্ম মুহূর্তে পাল রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। তাহলে বাংলা ভাষা যখন জন্ম নেয় তখন কোন রাজবংশ রাজত্ব করছিল? আমরা বলবো পাল রাজারা। এরপরে দেখো, যে বৌদ্ধ সিদ্ধাচার্যদের তথা সহজিয়াদের যে গানগুলি রচিত হয়েছিল সেগুলো মূলত চর্যা গীতি নামে পরিচিত। তাহলে এক কথায় প্রশ্ন হচ্ছে, চর্যা গীতি কাদের গ্রন্থ? আমরা বলবো বৌদ্ধ সিদ্ধাচার্য ও সহজিয়াদের গ্রন্থ। আর এই চর্যা গানগুলি হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, মনে থাকবে। তাহলে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনগুলো? চর্যা গীতি বা চর্যা গানগুলি আদি নিদর্শন। তাহলে এই পাতায় আমরা কি কি প্রশ্ন পেলাম? দেখো, এখান থেকে আমরা সব থেকে ভালো করে পড়ব বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী অন্ধকারময় যুগ। মধ্যযুগ বলতে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে বোঝায়। আর এরপরে দেখব কি যুগ সন্ধিক্ষণ কোন সময়কে বলবো? ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে এই যে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই সময়টাকে। বাংলা ভাষার জন্ম মুহূর্তে পাল রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। বৌদ্ধ সিদ্ধাচার্যদের সহজিয়াতের যে গানগুলি রচিত হয়েছিল তা চর্যাগীতি নামে পরিচিত। দেখো, চর্যাগীতিগুলি হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরের পাতায়। পরের পাতায় আমরা মূলত কি পাবো না, চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌড়বঙ্গে শান্তি শৃঙ্খলা স্থাপন করেন। তাহলে কোন সময়কালে? চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। আর একটু নিচের দিকে দেখো, সম্রাট হোসেন শাহ, ইনি হিন্দি কবিদের ভাষায় ছিলেন নৃপতি তিলক। তাহলে নৃপতি তিলক কাকে বলা হতো? সম্রাট হোসেন শাহকে। আচ্ছা, এরপরে আমরা দেখো এই পাতায় সেভাবে আর কিছু পাবো না। তাহলে এই পাতা থেকে আমরা কটা প্রশ্ন দেখলাম? দুটো প্রশ্ন দেখলাম।
একটা হচ্ছে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌড়বঙ্গে শান্তি শৃঙ্খলা স্থাপন করেন। আর নিচের দিকে দেখলাম সম্রাট হোসেন শাহ হিন্দু কবিদের ভাষায় তিনি ছিলেন নৃপতি তিলক। আচ্ছা বেশ, এবার আমরা চলে যাচ্ছি পরের পাতাতে। পরের পাতা 17 নম্বর পাতা। এখানেও খুব বেশি পড়তে তোমাদের হবে না। দেখো, দ্বাদশ শতাব্দীর কবি গোবর্ধন আচার্য সংস্কৃত কাব্য আর্য সপ্তশতী রচনা করেন। তাহলে দেখো, এই যে গোবর্ধন আচার্যের সংস্কৃত কাব্য কোনটি? আর্যা সপ্তশতী, মনে থাকবে। এবার যদি উল্টো করে বলা হয়, আর্যা সপ্তশতী কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। আর এটা কার লেখা? গোবর্ধন আচার্যের লেখা। গোবর্ধন আচার্য কোন সময়ের কবি? দ্বাদশ শতাব্দীর কবি। আচ্ছা, এরপরে একটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা কি পাবো? যে মুসলিম সুলতানরা ছিল, তারা হিন্দু কবিদের খান উপাধি দিতেন। তাহলে কি উপাধি দিতেন? খান। যেমন গুণরাজ খান, ঠিক আছে, মালাধার বসুকে দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো নিচের দিকে একটু যদি যাই, আমরা দেখব যে পঞ্চদশ শতাব্দী যেসব সাহিত্য বা কাব্য কবিতা রচিত হয়েছিল সেগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা যায়। কটা শ্রেণীতে? দুটো। একে কি না, একে হচ্ছে দেখো বৈষ্ণব গীতি কবিতা, আর দুয়ে হচ্ছে কাহিনী সমন্বিত পাঁচালী কাব্য। তাহলে পঞ্চদশ শতাব্দীর কাব্য দুই প্রকার, একটা বৈষ্ণব গীতি কবিতা আর একটা কাহিনী সমৃত পাঁচালী। আচ্ছা, একটু যদি দেখে নিই এই পাতায় কোন কোন প্রশ্নগুলো পেলাম। এক, দ্বাদশ শতাব্দীর কবি গোবর্ধন আচার্য সংস্কৃত কাব্য হলো আর্যা সপ্তশতী। আর দুয়ে কি পেলাম আমরা? মুসলিম সুলতানরা হিন্দু কবিদের খান উপাধিতে ভূষিত করতেন। তিনে কি পেলাম? পঞ্চদশ শতাব্দীতে যেসব কাব্য রচিত হয়েছে সেগুলোকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি, একটা হচ্ছে বৈষ্ণব গীতি কবিতা আর একটা হচ্ছে পাঁচালী কাব্য। আচ্ছা, চলো এবার পরের পাতায় চলে যাই। পরের পাতা দেখো 18 পাতা। এখানে এসে কি দেখবো আমরা? এখানে দেখব পঞ্চদশ শতাব্দীর যে বাংলা সাহিত্য স্পষ্টত তিনটে শাখায় বিভক্ত। এক হচ্ছে গীতি কবিতা বা পদাবলী, দুয়ে হচ্ছে অনুবাদ শাখা, তিনে হচ্ছে মঙ্গল কাব্য শাখা। তাহলে পঞ্চদশ শতাব্দীর বাংলা সাহিত্য কটি ভাগে বিভক্ত? তিনটে ভাগে, গীতি কবিতা, অনুবাদ শাখা, মঙ্গল কাব্য শাখা। এবার একটু নিচের দিকে চলো, দেখো তুর্কি আক্রমণ যে অংশটা রয়েছে, আনুমানিক 1203 খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন। তাহলে তুর্কি আক্রমণ কোন সময় হয়েছিল বলো তো? আমরা বলবো আনুমানিক 1203 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 1493 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন আলাউদ্দিন হুসেন শাহ। আর আলাউদ্দিন হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যে পুনরুজ্জীবন লক্ষ্য করা যায়, ঠিক আছে। এবার দেখো এই পাতার নিচের দিকে আছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই পাতার নিচের দিকে আছে শ্রীকৃষ্ণ কীর্তন। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনটা বলার আগে এখান থেকে একটু দেখে নিই যে আমরা কি কি প্রশ্ন বললাম। দেখো, প্রথম দিকে পড়লাম পঞ্চদশ শতাব্দীর বাংলা সাহিত্যকে স্পষ্টত তিনটে শাখায় ভাগ করা যায়, একটা গীতি কবিতা, একটা অনুবাদ, একটা মঙ্গল কাব্য। তারপর আমরা দেখলাম কি আনুমানিক 1203 খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত করে নবদ্বীপ জয় করেন। তাহলে তুর্কি আক্রমণ কোন সময় হয়েছিল? 1203 খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণ হয়েছিল। আর 1493 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন আলাউদ্দিন হোসেন শাহ, তারই পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যে পুনরুজ্জীবন লক্ষ্য করা যায়। আচ্ছা বেশ, এইবার আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন নবম দশম এবং একাদশ দ্বাদশ উভয় ক্ষেত্রে আমাদের পড়তে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমাদের নতুন চ্যানেলে অনেকগুলো ক্লাস আছে, বিশেষ করে বেঙ্গলি গাইডেন্স, সবুজ লোগোযুক্ত চ্যানেল, সেখানে প্রচুর ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। তবু আমি তোমাদের পাঠ্য বইটার আলোচনা প্রসঙ্গে কিছু কথা বলে রাখি। দেখো, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাহিনী প্রসঙ্গে কি বলবো। বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটির পুঁথি আবিষ্কার করেন। তাহলে দেখো এখান থেকে আর কি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কাব্যটি তার সম্পাদনায় মুদ্রিত হয়। আর কাব্যের প্রাপ্ত পুঁথিটিতে প্রথম ও শেষের দিকে কিছু পৃষ্ঠা পাওয়া যায় না, তাই গ্রন্থ নাম সম্পর্কেও জানা যায় না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? বসন্ত রঞ্জন রায় 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন। এই কাব্যটা কোন ধরনের? রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কাব্য। আর 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে তার সম্পাদনায় মুদ্রিত আকারে প্রকাশিত হয়েছিল। কাব্যের প্রথম দিকের কিছু এবং শেষের দিকে কিছু পৃষ্ঠা না পাওয়ায়
এর গ্রন্থ নাম পাওয়া যায়নি। আচ্ছা, পরের পাতায় যাই আমরা। পরের পাতায় আমরা কি পাবো? 19 পাতাতে আসলে আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে নাম, সেই নামটি কাব্যের বিষয়বস্তু বিচার করে সম্পাদক তিনি নিজেই দিয়েছিলেন। আর এই প্রাপ্ত পুঁথির ভিতরে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থের চিরকুট থাকায় অনেকেই মনে করেন পুঁথিটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এরপরে দেখো, মধ্যযুগের আদি পর্বের বাংলা ভাষায় রচিত এই গ্রন্থটি 4র্দশ শতাব্দীর শেষ কিংবা 5ম শতাব্দীর প্রথম দিকে রচিত হতে পারে বলে অনুমান করা হয়। তাহলে কোন কাব্যের কথা বলছি আমরা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কথা বলছি। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবিকে? বড়ু চণ্ডীদাস হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা, একটু নিচের দিকে এসো, দেখো সমগ্র কাব্যটি মোট 13টি খণ্ডে বিন্যস্ত। কটা খণ্ডে বিন্যস্ত? 13টি। তোমরা যদি ইন্টারভিউ যখন দিতে যাবে তখন এই খণ্ডগুলোর নাম তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, তাই খণ্ডগুলোর নাম অবশ্যই মনে রাখবে। জন্ম, তাম্বুল, দান নৌকা, ভার ছত্র, বৃন্দাবন, কালীয় দমন, যমুনা, হারবান, বংশী ও রাধা বিরহ। এই যে 13টা খণ্ড, 13টা খণ্ডের নাম তোমরা একটু ভালো করে দেখে রাখবে। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ। আর এই কাব্যে মূলত চরিত্র হচ্ছে 3টে, রাধা, কৃষ্ণ এবং বড়াই। কাব্যটি উক্তি প্রত্যুক্তিমূলক কাব্য। এবার তাহলে আমরা এই অংশে কি কি পেলাম? না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে নামটা, সে নামটা দিয়েছেন সম্পাদক নিজেই। গ্রন্থের মধ্যে একটা চিরকুট ছিল, চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি পাওয়া যায়। গ্রন্থটি মধ্যযুগের আদি পর্বের বাংলা ভাষায় রচিত। আর এই গ্রন্থটি 4র্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা 5ম শতাব্দীর প্রথম দিকে রচিত হয়েছে বলে গবেষকরা অনুমান করেন। আর এই কাব্যের কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস। আর এরপরে দেখব কি সমগ্র কাব্যটি মোট 13টি খণ্ডে বিন্যস্ত। 13টা খণ্ডের নাম কি কি? জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালীয় দমন, যমুনা, হার, বান, বংশী, রাধা বিরহ। 13টি খণ্ড। আর এর মোট যে কাহিনী ধারা কোনটুকু? না, কৃষ্ণের জন্ম থেকে মথুরা পর্যন্ত যে ঘটনাবলী, সেটা হচ্ছে এই কাব্যের কাহিনী ধারা। কাব্যের মূল চরিত্র হচ্ছে 3খানা, কৃষ্ণ, রাধা এবং বড়াই। আর কাব্যটা কোন ধরনের কাব্য? আমরা বলবো উক্তি প্রত্যুক্তিমূলক কাব্য। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই যে অনুবাদ কাব্য ধারা, রামায়ণ, মহাভারত, ভাগবত, এইগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। এই যে 15 থেকে 19 পাতার তুর্কি আক্রমণ এবং শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত আলোচনাটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দাও, আর প্রতিদিনের মতো বন্ধুদেরকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।